এই যে নানান ধরনের কথা, প্লাস ভারতের সাথে এখন তারা যুদ্ধের জন্য প্রস্তুত, এই প্রত্যেকটা জিনিসই ইন্ডিকেট করে আমার ধারণা সেটা হচ্ছে যে দেশে এমন কোনো একটা প্রবলেম আপনাকে ক্রিয়েট করতে চায় যেটা ওই ইউনূসের কথাটাকেই আপনার রিফ্লেক্ট করে। মেহেদী হাসানের প্রোগ্রামে সে বলেছিল, জনগণ তো আমাকে 50 বছরও ক্ষমতায় দেখতে চায়, বলেছে না? আমরা যদিও জানি না এটা কোন জনগণ, হ্যাঁ, কিন্তু সে তো এটা বলেছে। সুতরাং মাথাতে রাখবেন, সেদিন যে জুলাই আন্দোলনে যারা গিয়েছিল তাদের অনেকের ইন্টারভিউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে আজকে যদি আমাদের এই পুরো আন্দোলনকে ইন্ডেমনিটি না দেওয়া হয়, অর্থাৎ জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দাঁড় করানো হয়, তাহলে এরপরে তো এসে আমাদের বিচার করা হবে এবং আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এখন যারা শেখ হাসিনাকে চেনেন তারা তো জানেন যে বঙ্গবন্ধুকে খুন করে যারা সারা বিশ্বে প্রভাবশালী দেশগুলোতে নিজেদের অবস্থান তৈরি করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে বঙ্গবন্ধুর হত্যা বিচার যাতে না হয় সেটি চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়ে সেই ইন্ডেমনিটি বাতিল করে সেই হত্যাকারীদের বিচার হয়েছে এবং শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যারা বাংলাদেশটাকে পুড়িয়ে দিল, সেই বাংলাদেশ পুড়িয়ে দেওয়ার নায়ক, খলনায়ক, উপনায়ক, অধিনায়ক এদের প্রত্যেককেই বিচারের আওতায় তিনি আনবেন এবং এদের বিচার হবে, এটা তারা জানেন। কিন্তু বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার, বর্তমানে তিনি দেশের পক্ষে অন্যতম যোদ্ধা, তিনি মানে খুব ভালো বলতে পারবেন বিষয়টা, যে তাদের যে কোনো ক্রিমিনালের আইনি লড়াইটা লড়বার জন্য তাদের একটা ভিত্তি দাঁড় করানো হয়। সেই ভিত্তিটা যতই ভঙ্গুর হোক না কেন, যতটাই দুর্বল হোক না কেন, তার একটা ভিত্তি দাঁড় করায়। 75-এর 15 আগস্টের ইন্ডেমনিটি, 2002-এ অপারেশন ক্লিন হার্টের ইন্ডেমনিটি, এবং 24-এ এসে কিন্তু দুইটা ইন্ডেমনিটি ঘটলো। একটা হচ্ছে 8 আগস্ট পর্যন্ত যা ঘটেছে তার কোনো বিচার হবে না, আর এরপরে জুলাই সনদের মধ্য দিয়ে পুরো আন্দোলন প্রক্রিয়াটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলো। আমি একটু আপনাকে বলি, রাসেল নিচুম আছেন, আমাকে জাস্ট 2 মিনিট সময় দিবেন। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ যে জ্বলছে, এই আগুনকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ মাঠে নেমে যতক্ষণ পর্যন্ত এই আগুন না নেভাবে ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে। এই জ্বলা শুরু হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, যা সমকালীন দৃশ্যমান, কিন্তু এই আগুন জ্বালানো শুরু হয়েছিল কিন্তু 75-এর 15ই আগস্টে। এই আগুন জ্বালিয়েছিল কিন্তু 2004-এর 21শে আগস্টে। 21শে আগস্টের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। শেখ হাসিনার জনসভায় চট্টগ্রামের ইয়েতে কি বলে আমাদের লালদিঘির ময়দান, সেখানে ওপেন ফায়ার করে 24 জন আওয়ামী লীগের নেতাকে গুলি করে মেরে ফেলেছিল। সেই দিনও কিন্তু মানব বর্ম তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। 21শে আগস্টেও কিন্তু 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী শহীদ হয়েছে। 1989 সালে 32 নম্বরে গুলি করলো ফ্রিডম পার্টির। তো এই যে অনেক, আমরা তো কি বলে বহু বোমা প্রস্তুত করে রাস্তায় পেতে রেখে শেখ হাসিনাকে হত্যার প্রক্রিয়ার কথা আমরা জানি। তার গাড়ি বহরে আক্রমণ করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বহুবার। তো এই যে ঘটনাটা মানে জ্বলছে বাংলাদেশ, সে আগুনটা নিভবে ইয়েতে, এবং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের আত্মা যদি স্বাধীনতা হয়, তাহলে আমরা কিন্তু বারবার বলেছি যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা পাকিস্তানপন্থী, এরা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। তাহলে বাংলাদেশের আত্মাটাকেই তো এরা পুড়িয়ে দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। এরা একটা বৈধ নির্বাচিত সরকার, যেই সরকার দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে মানব সূচকের মানদণ্ডে, সেই বাংলাদেশ সেই বৈধতাকে কিন্তু তারা একটি অবৈধ আন্দোলনের মধ্য দিয়ে এবং অবৈধ ইউনূস সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বৈধতাকে পুড়িয়ে দিয়েছে। তারা ন্যায় বিচারকে
পুড়িয়ে দিয়েছে বিচার ব্যবস্থাকে আগুন লাগিয়ে, প্রধান বিচারপতিকে মব দিয়ে তারা পুড়িয়ে দিয়েছে। এরকম মানে আপনার সঙ্গে আলোচনার আরো বিষয়, যেমন সংবিধান তারা পুড়িয়ে দিয়েছে জুলাই সনদ দিয়ে। কিন্তু আসলে আমি আপনার কাছে আবার একটু আসছি, আমার একটা প্রশ্ন, মানে দর্শকদের মধ্য থেকেও আমি একটু একটা প্রশ্ন নিচ্ছি, পাশাপাশি এই প্রশ্নটা করবার আমারও একটা পরিকল্পনা ছিল। সেটা হচ্ছে নিজুম ভাইয়ের কাছে বিশেষ করে একজন দর্শক আমাদের জানতে চেয়েছে, এই যে জামায়াতের আমির রিসেন্ট আমরা দেখলাম যে এর আগে বিনিয়ে 2-3 বার সে এই ধরনের কথা বলেছে, যদি এত ডিটেইলে বলেনি, কিন্তু এবার সে ডিটেইলে বলেছে যে 47 থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, বেদনা পেয়ে থাকেন, আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, নিশ্চয়। এই যে নির্বাচনের মুখে এই ভণ্ড দেশদ্রোহীদের এই যে ক্ষমা চাওয়ার নাটক, কিন্তু সেখানে কিন্তু 47 থেকে 2025 পর্যন্ত বলে, 71টা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে না। 71 আমরা কি করেছি সেটা কিন্তু উল্লেখ করে না। কিন্তু তারা শুধু সেই 47 থেকে, মানে পৃথিবীর জন্মের পর থেকে আমরা অপরাধ করে থাকি। এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ একজন আরেকজনের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও দেখা যায়, এমনিতেও বলি আমরা যে ভাই আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। একটা হচ্ছে এই যে ক্ষমা চাওয়া, আর একটা হচ্ছে অপরাধের ক্ষমা চাওয়ার যে ভাষা। তো জামায়াতের এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন, বা এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার দিক থেকে? আমি গতকালকে একটা প্রোগ্রামে এই একটা আইনি উদাহরণ এনেছিলাম। আমরা আইনে একটা জিনিস পড়েছি, সেটা যে ভিকারিয়াস লায়াবিলিটি বলে একটা লায়াবিলিটি আছে। অর্থাৎ আপনি যদি একটা শপিং সেন্টারে যান, শপিং সেন্টারে যদি আপনি আছাড় খেয়ে পড়ে যান ফ্লোরের মধ্যে, ওদের ফ্লোর ভেজা ছিল সেই কারণে, এবং সেই কারণে আপনি আপনার হাত পা ভাঙেন, ওই শপিং সেন্টার একটা হলুদ রঙের সাইন লিখে দিল সরি ফর দি এনি ইনকনভেনিয়েন্স কজড, হবে না। ওদের ওই দায়িত্বটা নিতে হবে যে আপনি ওদের ফ্লোরে আছাড় খেয়ে আপনার পা ভেঙেছেন, ক্ষতিপূরণ এবং অন্যান্য ব্যাপার তাকে এটা নিতে হবে। আমরা এই লায়াবিলিটিকে বলি ভিকারিয়াস লায়াবিলিটি, আমরা এটা আইনে পড়েছি। তো এই যে সরি ফর দি এনি ইনকনভিনিয়েন্স কস্ট, এইটা আসলে হবে না, বা আপনি একটা সাইন রেখে দিয়েছেন সেটাও হবে না। তো জামাতের ব্যাপারটা ওরকম। তাই এর মধ্যে দর্শকদেরকে এটাও বলে নেওয়া ভালো, জামাত কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল, আপনারা নিশ্চয়ই জানবেন। 3 অগাস্টের 3 তারিখ বা অগাস্টের 1 তারিখ সম্ভবত তাদেরকে একটি নির্বাচিত সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বা কেন বলবো, বাংলাদেশ রাষ্ট্র যাদের মাধ্যমে পরিচালিত হয়, তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পরবর্তী সময় জামাতের নিষিদ্ধ ঘোষণা তো আর ওঠানোর সুযোগ হয়নি, কিন্তু যারা বলছে যে এটা উঠিয়ে ফেলেছে তারা বলতে পারে, কারণ ওগুলো সবই অবৈধ। সুতরাং বৈধ অবস্থাতেই যদি ওইটা ধরি, তাহলে জামাত হচ্ছে এখনো পর্যন্ত কাগজে কলমে আইনে একটি অবৈধ দল। আচ্ছা, এটা একটু মনে করিয়ে দেওয়া, যদিও এই উত্তরের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনার কি অপরাধ করেছে যেটার জন্য ক্ষমা চাচ্ছে? আমরা প্রায় দেখি না যে বাবারে যদি কোনো কিছু মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও, এটা হজে যাওয়ার সময় আমরা অনেককেই আলাপ করতে দেখি। হ্যাঁ, প্রায় আপনার রাস্তাঘাটে দেখা হলে দেখবেন একটা হ্যান্ডশেক করে, ভাই যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করে দিয়েন, অথচ ওই লোককে আমি কোনোদিন চিনিও না। হ্যাঁ, ব্যাপারটা অমন, বাবা চিনিও। তো সুনির্দিষ্ট হতে হবে। 1971 সালে জামাত যেটা বলতে চায়, বারবার আপনি দেখেছেন যে এটি তাদের একটি রাজনৈতিক অবস্থান, খুব ভালো রাজনৈতিক অবস্থান। কিন্তু আপনাকে আরেকটা আইনের একটা এখানে তত্ত্ব আছে, যদিও তত্ত্বটা আসলে অন্য একটা ক্ষেত্রকে কেন্দ্র করে, তারপর আমি ওই লাইনটাকে এখানে লাগাতে চাই। সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইউ ফাইন্ড হিম। দেখেন, আপনি বলছেন যে আপনি শুধু সেই সময়টাতে ভারত বাংলাদেশকে কবজা করে ফেলবে এই ভয়ে আপনার নতুন সুর উঠেছে, এটা এখন আপনি বলছেন যে সেই কারণে আপনি সেই সময় পাকিস্তানকে সমর্থন দিয়েছেন। জলজ্জন্ত ভাবে পাকিস্তান বাংলাদেশের মানুষকে তখন সমানে খুন করে যাচ্ছে, জাস্ট রীতিমতো গণহত্যা চালাচ্ছে। আপনি ওই গণহত্যা চলাকালীন সময় বলছেন যে আমরা শুধু পাকিস্তানের সাথে আমরা রাজনৈতিকভাবে একত্রিত ছিলাম। তাহলে শান্তি কমিটি গঠন করেছে কারা? ছাত্র সংঘ গঠন করেছে কারা? আল শামস, আল বদর, শাহিন ফৌজ, রাজাকার বাহিনী, তাদের সদস্য করেছে। হ্যাঁ, জামাত ইসলামী সদস্য ছাড়া অন্যান্য পার্টি ছিল, নেজামে ইসলামী ছিল, পিডিবি ছিল, মুসলিম লীগ ছিল, অস্বীকার করছি না তো। জামাত ইসলামের সেখানে তো একটা বড় ধরনের ভূমিকা ছিল। জামাতের গোলাম আজম, আপনার টিক্কা খানের সাথে আমরা মিটিং দেখেছি। এখন আপনি বলতে পারেন যে টিক্কা খানের সাথে মিটিং
হলেই কি তারা অপরাধ করেছে? জামাতের নেতাদের কোলাবরেটর আইনে বিচার হয়েছে। এই তথ্যগুলো তো আমাদের সামনে আনা উচিত। 1972 সালের যে কোলাবরেটর অ্যাক্ট যেটা ছিল 1972, সেটার অধীনে জামাতের বিভিন্ন নেতাদের সেই সময় তৎকালীন সময় বিচার হয়েছে। এমনকি মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে গরু চুরি, ছাগল চুরি করেছে, এই অপরাধে মতিউর রহমান নামে এক লোকের 1 বছর না 1.5 বছরের সাজা হয়েছে। বইটা খুললে এখন আমি দেখতে পাবো। বুঝতে পারছেন ব্যাপারটা? সুতরাং জামাত এইটা বলে এড়ানোর কোনো সুযোগ নাই যে মুক্তিযুদ্ধে আমরা শুধু পাকিস্তানের সাথে রাজনৈতিকভাবে একাত্ম ছিলাম। হ্যাঁ, এখন ব্যাপারটা কি দাঁড়ালো যে একটা দেশ আমার উপরে গণহত্যা চালাচ্ছে, আমি তার সাথে এইড করলাম, এবং শুধু তাই না, তাদের সহকারী ফোর্স হিসেবে আমি কি করলাম, আমি আল শামস, আল বদর, এই যে আমরা যারা প্রোফাইল পিকচার লাল করেছে, এই লাল বদর আসলো থেকে, ওই আল বদর থেকে এসেছে, তাই তো? আল বদরের সেই স্মৃতি থেকে আমরা এদেরকে লাল বদর বলি। তো আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে এই লায়াবিলিটি তারা যে অমিট করতে চায়, তারা যে শিফট করতে চায়, হ্যাঁ, এটা তারা পারবে না। মানুষজন তাদেরকে প্রশ্ন করুক না যে আপনি সবার কাছে এরকম মাপ চাচ্ছেন কেন হজে যাওয়ার আগে? আপনি কি হজে যাচ্ছেন? মানে আপনার যাত্রা কোথায় যে আপনি এরকম সবার কাছে মাপ চাচ্ছেন? সুতরাং সুনির্দিষ্ট হতে হবে, এবং সেটা বাংলাদেশের আইনের মধ্যে স্পষ্ট আছে। জামাতের বিচার শুরু হয়েছিল, জামাতের বিভিন্ন নেতাদের বিচার শুরু হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে। তো সেই বিচারকে তো সম্পূর্ণ বা ট্রাইব্যুনালটাকে কমপ্লিটলি নস্যাৎ করে এটি একটি তাজুলের ট্রাইব্যুনাল বানানো হয়েছে। সুতরাং আমার উত্তর হচ্ছে এইটা যে ইউ ক্যান নট or you are not able, কিংবা you should not omit your responsibility, or আপনার কোনোভাবে আপনার রেসপন্সিবিলিটিকে আপনি ডিরাইভ করে আপনি বলার চেষ্টা করবেন আমি কিছু করি নাই, সেটা হবে না। বাংলাদেশের আইনেই এটা বিচার হবে, এবং এটা হতেই হবে আসলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। আমি একটু নিজু আপনাকে আরেকটু, আপনি যখন বললেন যে জামায়াতের এই যে তখন মানে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তারা এটা করেছে সেটা করেছে বলে এটাকে জায়েজ করবার চেষ্টা করে একরকম, তো এই সূত্রটা ধরে আমি একটু আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। গতকালকে আমাদের এখানে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ কমিশনার তারা মানে তাদের বক্তব্যে বলছিল যে ভারত যদি বাংলাদেশের উপরে কোন রকম প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে আমরা সরাসরি যুদ্ধ ঘোষণা করব, এবং তারা সেখানে আরো একটা তাদের মানে ইচ্ছার কথা প্রকাশ করেছে যে হচ্ছে পুলিশ কমিশনার ছিল, সে বলছিল, অ্যাটর্নি জেনারেল বলছিল এটা যে আমি 71-এ মানে যুদ্ধ করবার বয়সী ছিলাম না, তারপর থেকে আমার স্বপ্ন বাংলাদেশের পক্ষে কোনদিন যুদ্ধ করব। হ্যাঁ, তো সেই জন্য আমরা অপেক্ষায় আছি এবং আমরা প্রস্তুত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এইটাকে কূটনৈতিক ভাবে আপনি কিভাবে দেখছেন, বা একজন পুলিশ কমিশনার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলি আমার সংবিধানটা আছে, আমার আশেপাশেই আছে। সংবিধানটা দেখে আমি এক্স্যাক্টলি অনুচ্ছেদটা আপনাকে বলতে পারতাম। তারপরও দর্শকদের সুবিধার জন্য একটু বলি যে তাদের হাতের কাছে যদি সংবিধান থাকে তাহলে সংবিধানটা খুঁজবেন। সংবিধানের একেবারে প্রথম দিকেই, আমি ভুল না করে থাকলে প্রথম 10-20 অনুচ্ছেদের মধ্যেই থাকার কথা, সেখানে বলা আছে যে আপনি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না কোনো কারণ ছাড়া। হ্যাঁ, যদি আপনি এমন, মানে এটার মূল কথা হচ্ছে যে আপনি এমন কোন বক্তব্য যদি প্রদান করেন, এটা হচ্ছে, সরি এখন আমার মনে পড়েছে, সেটি হচ্ছে বাক স্বাধীনতার যে অংশটা, অনুচ্ছেদ 39। অনুচ্ছেদ 39-এ বাক স্বাধীনতার কথাতে বলা আছে যে বাংলাদেশের নাগরিকদের বাক স্বাধীনতা থাকবে, সে তার মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু কথা থাকে যে তিনি যদি দেশে একটা গোলযোগ লাগানোর জন্য অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা এমন কোনো ঘটনা করেন যে ওই দেশের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো কিংবা কোনো পলিসি ক্ষেত্রে দেশে গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে তার এই বাক স্বাধীনতাটা বলবৎ থাকে না। আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের সংবিধানটাকেও যদি আমি আসলে কাউন্ট করি, তাহলে সংবিধান অনুযায়ীও আসলে সে অনেকটা যুদ্ধ ঘোষণা করছে, 1 নাম্বার। তো আপনার এই প্রশ্নটা শুনে আমার একটা শব্দ মনে পড়ে গেল, ডেজাভু। ডেজাভু হচ্ছে আগে যেন এই ধরনের ঘটনা কোথায় ঘটেছে। আমি একটি ভারতীয় চ্যানেলে আমার মনে আছে গিয়েছিলাম, সেখানে আমাকে তারা বলেছিল সে সময় ঠিক একইভাবে প্রশ্ন করেছে যে তৎকালীন সময়ে যে আপনার এই উপদেষ্টা যে মাহফুজ আলম, সে বলেছিল যে বাংলাদেশের ম্যাপকে সে বৃদ্ধি করেছে ডান দিক থেকে, বাংলা এই কলকাতা বা বাংলা অংশটা, বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশের অংশ, এইভাবে সে একটা ম্যাপ বানিয়ে বলেছে যে এখন ভারতকে দখল করতে হবে, এই ধরনের কথা।
তো ওই টকশোটাতে আমি তখন বলেছি যে এই যে তারপরে কয়েকদিন আগে ওই ঘটনারই কয়েকদিন আগে আপনার আরেকজন আপনার অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা তিনি বলেছিলেন যে 4 দিনের মধ্যেই ভারতকে দখল করে নেওয়া হবে, কেমন? তো ওই ভারতীয় প্রোগ্রামের অনুষ্ঠানে যখন আমাকে এই প্রশ্নটা করা হয় তখন আমি বলেছি যে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভারত কিন্তু তখন বাংলাদেশ আক্রমণের জন্য অগ্রসর হতে পারে। আমার এই কথাটাকে টুইস্ট করে তখন বাড়ানো হলো যে আমি নাকি ভারতকে বলেছি বাংলাদেশ দখল করবার জন্য। আমি কিন্তু কখনো এই কথা বলিনি। আমি এইটা বলেছি যে এই যে ক্রমাগতভাবে একটা প্রতিবেশী রাষ্ট্রকে দখল করবে, তার পতাকা চেঞ্জ করে দিচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে তারা কিন্তু এই ধরনের স্টেপ নিতে পারে। ওই সময় আমাকে আপনার মতোই এই সঞ্চালক জিজ্ঞেস করেছিল যে একটি স্বাধীন দেশে কিভাবে ভারত অ্যাটাক করবে বা করবে। আমি বললাম যে ভারত অ্যাটাক করবে এই কথাটা তো ঠিক না, বলেছি যে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে। এখন আপনি আমাকে বলেন যে আপনার বিমানবন্দরে আগুন লেগেছে, আপনি জরুরি অবতরণ কোথায় করলেন? ভারতে। আপনি মনে করেন যে শান্তি চুক্তি পার্বত্য জেলাগুলোতে এটি এরকম কোন মানে উগ্র জঙ্গি গোষ্ঠীকে তাদের অস্ত্র সমর্পণ করানোর ইতিহাস পৃথিবীর আর কোথাও কি আছে? শেখ হাসিনা তো শান্তি বাহিনীকে অস্ত্র সমর্পণ করিয়েছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল খাগড়াছড়ি স্টেডিয়ামে ওই অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার। আমি সচক্ষে দেখেছি। এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। সুতরাং সীমানা আমি যে জায়গাটাতে মূলত শুরু করেছিলাম যে এটি হচ্ছে একটি ভারত বিদ্বেষী এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। এখানে মূল বিষয়টা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশটা যে স্বাধীন হলো, সেই স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তারা আস্তে আস্তে করে বলতে শুরু করলো যে ভারত পাকিস্তানকে ভেঙেছে। অর্থাৎ বাংলাদেশের মাটিতে যেমন দুটি রাজনৈতিক ধারা, একটি মুক্তিযুদ্ধের পক্ষ, একটি মুক্তিযুদ্ধের বিপক্ষ, এবং বর্তমানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ভার্সাস রেস্ট অফ দ্য পার্টি যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এবং এই ভারত বিদ্বেষী যে মানসিকতাটা তৈরি হলো, তারা ভারতের পেঁয়াজ না খেলে আমাদের কিন্তু চলে না। ভারত থেকে যদি পেঁয়াজ আসা বন্ধ করে 1000 টাকা পার কেজি হবে পেঁয়াজের। ভারত কি দেয়নি? করোনার সময় যখন সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে, শেখ হাসিনা মোদির সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিন আনে এবং সব পৃথিবীর সবচেয়ে কম পার্সেন্টেজ লোক মারা গেছে কিন্তু করোনার সময় বাংলাদেশে, খুব সামান্য 26,000 18 কোটির দেশে। সেইখানে এই যে ভারতের সহযোগিতা ছাড়া সবচেয়ে বড় প্রতিবেশী, তাদেরকে ছাড়া যে আমরা বাঁচবো না এটাও তারা জানে, যে কারণে কিন্তু ইলিশ দিয়ে খুশি করে, তারপরে সকল চুক্তির ব্যাপারে একমত হয়ে যায়, কিন্তু তাদের বয়ানে ভারত বিদ্বেষী থাকে। এখানে জামাত নেতার এই যে 47 থেকে ক্ষমা চাওয়াটা, মজার ব্যাপার হচ্ছে 47-এ পাকিস্তানের মানে ভারত বর্ষ ভেঙে পাকিস্তান আর ভারত যে হবে সেটির বিরোধিতা করেছিল কিন্তু জামাত। অর্থাৎ জামাত তাদের সব সময় শিকড়কে অস্বীকার করা একটি রাজনৈতিক দল। এই জামাত নেতা বলেছে যে এই জামাত নেতা কিন্তু বলেছে যে 71-এ মুক্তিযুদ্ধে গিয়েছিল শুধুমাত্র যারা দেশ সীমানা ত্যাগ করে ভারতে গিয়েছিল, শুধু তারাই মুক্তিযুদ্ধ করেছে, আর বাংলাদেশের ভেতরে যারা ছিল তারা সবাই পাকিস্তানের পক্ষে ছিল। সেখানে আমরাও বাংলাদেশের জনগণ হিসেবে আমরাও পাকিস্তানের পক্ষে ছিলাম। তারা যে কোনো ভাবেই হোক না কেন, তাদের যে পয়েন্ট ভারত বিদ্বেষী সেই জায়গাটাতে তারা অবস্থান করতে চায়, এবং এখানে ভারত বিদ্বেষী তো হচ্ছে সামনে আনা বিষয়, কিন্তু পিছনে হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, অর্থাৎ আমাদের স্বাধীনতাকে অস্বীকার করা। যে কারণে আমি শুরুতে বলেছি যে আমাদের আত্মা স্বাধীনতাটাকেই তো এরা পুড়িয়ে দিয়েছে, এবং এই আগুন সহজে নির্বাণ নয়। এরপরে নিচু মজুমদার যে কথাটা বলেছেন সেটার প্রসঙ্গে শুধু এইটুকু বলি যে জামাতে ইসলামের যদি তবে শর্ত
জামাতের নায়েবে আমিরের যদি আমরা অপরাধ করে থাকি, তাহলে এই যদি তবের কোনো জায়গা, যে যুদ্ধের ময়দানে পরাজিত শত্রুর বলবার কোনো সুযোগ নাই, সেই জিনিসটি তারাও জানে। এবং এই জুলাই, এক সেন্টেন্সে শেষ করছি, এই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারা যে ৭১-এ পরাজিত হয়েছিল সেটার প্রতিশোধটা নিল, এবং ৭১-এ যেই শক্তিকে ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছিল, তার বিরোধিতাকারী সকল শক্তি দেশের অভ্যন্তরে, জামাতে ইসলামী সহ নিজু মজুমদার অনেকগুলো রাজনৈতিক সংগঠনের নাম বলেছেন, মুসলিম লীগ, ভাসানী, ন্যাপ, তোহা, সাম্যবাদী দল, মানে কিছু বাম রাজনৈতিক দলও কিন্তু দুই কুকুরের লড়াই বলেছিল। এবং পাকিস্তান একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভেতরে বিদ্রোহ করে সেই রাষ্ট্রের পুলিশ জনগণের পক্ষে দাঁড়িয়ে, বাংলাদেশের পুলিশ সেই রাষ্ট্রের সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়ে, বাংলাদেশের সেনাবাহিনী সেই দেশের সাধারণ কৃষক শ্রমিক যে যুদ্ধটা করেছিল, সেই যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটাকে পেয়েছিলাম, তার বিরোধিতাকারী পাকিস্তান এবং সর্বোপরি হচ্ছে আমেরিকা, তাদের ষড়যন্ত্র। এই পরাজিত শক্তিগুলোই কিন্তু ঐক্যবদ্ধভাবে ৭৫-এর 15 আগস্ট, ঐক্যবদ্ধভাবে 2004-এর 21শে আগস্ট, এবং তৎপরবর্তীতে তাদের সফলতা হচ্ছে 2024-এ এসে। তার মানে একটি দেশ স্বাধীন হওয়ার ৩.৫ বছরের মাথা থেকে তারা তাদের অ্যাকশন শুরু করে, তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে শুরু করে। কিন্তু বারবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। 2024-এ এসে এত বিশাল ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের মাধ্যমে চূড়ান্তভাবে তারা এই বাংলাদেশের বিরোধিতাকারীরা বাংলাদেশটাকে পুনর্দখল করার চক্রান্তে সফল হয়েছে। এবং এই যুদ্ধটা চলমান, বাংলাদেশটা মৃত, আর আরেকটা আবার ৭১-এর মধ্য দিয়ে আরেকটা নতুন বাংলাদেশের জন্ম হতে হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ বিরোধী, আর ঠিক একইভাবে জনগণের মধ্যে ভারতের সকল সুবিধা ভোগ করে, ভারতীয় শাড়ি ছাড়া চলে না, ভারতীয় শাড়ি চুরি ছাড়া চলে না, সালোয়ার কামিজ ছাড়া চলে না, আবার ভারত বিদ্বেষী কথা মুখে থাকবে। আরেকটি অংশ হচ্ছে আমরা যারা মুক্তিযুদ্ধকে বিলং করি, আমরা যখন বারবার জামাতকে ক্ষমা চাওয়ার কথা বলি, তখন আমাদেরকে বলা হয় আমরা পাকিস্তান বিদ্বেষী। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে পাকিস্তান বিদেশি বললো সেটা মানা যায়, কিন্তু সবচেয়ে বড় যেটা বলা হয় যে সেটা হচ্ছে ইসলাম পাকিস্তান। একটু বলি, পাকিস্তান বিদ্বেষী কথা বলে নাকি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হয়ে যায়। এই কোরআন বিরোধী, আমি পাকিস্তান বিরোধিতার ক্ষেত্রে এইটুকু বলতে চাই, পাকিস্তান বিদ্বেষী। পাকিস্তান যখন একটি স্বাধীন রাষ্ট্র এবং তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, তখন পাকিস্তান বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। কিন্তু আমরা ৭১-এর ভূমিকায় যে পাকিস্তান আমাদেরকে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছিল, তার জন্য পাকিস্তানকে আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে বলেছি বারবার। পাকিস্তান সেটা চায়নি। ইমরান খান চেয়েছিল, ইমরান খানকেও তারা সরিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের ভেতরে জামাত সহ যুদ্ধাপরাধীদের আমরা বারবার ক্ষমা চাইতে বলছি, কিন্তু তারা যদি তবের মধ্যে আছে, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভারতে নিয়ে ফেলে দেয়। জিয়া রহমানের তালপট্টির মতো অবস্থা হয়েছে এখন জামাতের এবং বিএনপি। এই জায়গাটা আমি দুইটা সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে একটু আপনার মতামতটা জানতে চাইবো। সেটা যে গাজীপুরে একজন স্কুল ছাত্রী, যিনি হচ্ছে গিয়ে মুসলিম ধর্মাবলম্বী, তার সঙ্গে একটা হিন্দু ছেলের একটা সম্পর্ক, সেখান থেকে পালিয়ে যাওয়া, পুলিশ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো যে এই দুজনের যে সম্পর্ক, সেখান থেকে এই মেয়েটা আরো 2বার এর আগে গিয়েছিল এই ছেলের সঙ্গে পালিয়ে, দেন আবার ফিরে আসে। তো ছেলের এটা হচ্ছে 3য় বার পালিয়ে যাওয়া। কিন্তু সেই মেয়ের বাবাকে দিয়ে ইসলামী একজন বক্তা, কি বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী, তিনি এটাকে পুরোপুরি ভাবে উস্কানি দিয়ে এটাকে ধর্ষণের ঘটনা বলে, যেটা পুলিশ বিবৃতি দিল যেটা একটা প্রেমের ঘটনা, এখানে ধর্ষণের মতো কোনো ঘটনা নেই। কিন্তু তার বাবাকে কোরআন শরীফে হাত রেখে শপথ করালো বিক্রমপুরী, যে বিক্রমপুরীর কথার বাইরে আমি কিছু বলবো না,
এই ঘটনায় বিক্রমপুরে যে সিদ্ধান্ত নিব সেটা আমি মানতে বাধ্য থাকবো। কোরআন শপথ নিয়েছে, সেটার ভিডিও আছে অনলাইনে। তো এই শপথ নেওয়ার পরে সে হচ্ছে এটাকে ধর্ষণ মামলা হিসেবে দায়ের করাতে বাধ্য করে মেয়ের বাবাকে। এবং অতি সাম্প্রতিক দুই দিন আগের ঘটনা, এই আতাউর রহমান বিক্রমপুরীরাই আরেকটা ঘটনা ঘটিয়েছে। এখানে হচ্ছে মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ নামে একজনকে অপহরণ করা হয়েছে টঙ্গী টিএনটি কলোনি থেকে। এই অপহরণের ঘটনাটা পুলিশ আজকে আপনি দেখতে পাবেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটা বিবৃতি দিয়েছে যে এটা কোনোভাবে এটার সঙ্গে ইসকন বা কেউ জড়িত না। তারা উদ্ধার করেছে, কিন্তু এর পেছনে তাদের কোনো সম্পৃক্ততা পায়নি। কিন্তু পুরো বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ ঘেন্না ছড়িয়ে পুনরায় ধরেন নাসির নগর বলি কিংবা ওই যে সাম্প্রতিক যে হিন্দুদের উপর নির্যাতন গুলা বলি, মানে খুব ভয়ঙ্কর আকার একটা নির্যাতনের পরিকল্পনা চলছে পুরো বাংলাদেশ ব্যাপী হিন্দুদের উপরে। এবং সেটার জন্য ইসকনকে মূল টার্গেট করা হচ্ছে, যে ইসকনের আন্ডারে এগুলো সব হচ্ছে, যেখানে বারবার পুলিশ ডিক্লার দিচ্ছে এগুলোর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই ঘটনাগুলোর সঙ্গে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আরেকটা আইনগত বিষয় আপনাকে একটু যুক্ত করে দিই এই প্রশ্নটার সঙ্গে। সেটা হচ্ছে আমরা দেখেছি এই যে আতাউর রহমান বিক্রমপুরী থানায় গিয়ে ওসির সামনে থেকে শুরু করে আমরা জেলের ভিতরে পর্যন্ত দেখেছি সে বসে থেকে জেলারকে হুমকি দিয়ে এই জঙ্গিকে না বের করে নিয়ে আমি যাব না। তিনি সফল হয়েছেন, ফুলের মালা দিয়ে জঙ্গিকে সেখানে বের করে নিয়ে আসছেন। জেলার বাধ্য হয়েছে কোর্ট কাচারি সবকিছু মানে বাদ দিয়ে এক বিক্রমপুরীর কথা অনুযায়ী দ্রুত ছেড়ে দিতে তার সঙ্গী সেই জঙ্গিকে। কোথায় যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি? বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তাটা কোথায়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন, থ্যাংক ইউ এটার জন্য। এটা নিয়ে কথা বলছিলাম। আমাকে গত পরশুদিন বাংলাদেশেরই কোনো একটা আপনি বলতে পারেন যে গোয়েন্দা সংস্থারই, এখনো তো অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের কাছে, মানে সোজা কথা হচ্ছে যে যারা এই মুক্তিযুদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুকে ধারণ করে। আমি কিন্তু বেশ কিছু অ্যালার্ট পাচ্ছিলাম। এই অ্যালার্টটা হচ্ছে এমন যে 15 জন সেনা কর্মকর্তাকে যে তাদেরকে যে গ্রেফতারি পরোয়ানা, তাদের যে বিচার শুরু, এই জিনিসটাকে ডাইভার্ট করবার জন্য একটা এলিমেন্ট ইউনুসরা খুঁজে যাচ্ছিল। মাথায় রাখবেন এই ব্যাপারটা। আজকে প্রায় 2 দিন ধরেই কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে। আমি এটা নিয়ে একটা দীর্ঘ আমার ভিডিও বানানোর কথা বা বলার কথা, সেই কারণে আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি যে এই প্রসঙ্গটা এসছে। এরা যেটা করার ট্রাই করছে সেটা হচ্ছে যে এই যে গাজীপুরের যে মেয়েটার কথা বললেন বা আপনি ইসকনের নিষিদ্ধের কথা বললেন, সেগুলো ছাপিয়ে আপনাকে আমি একটা কথা বলি। এই এনায়েতুল্লাহ বিক্রমপুরী কিন্তু একটা সংগঠিত জঙ্গি। আমি জানি না আপনি জানেন কিনা বা আপনি দেখেছেন কিনা, 32 নম্বর যেদিন ভাঙে, মনে আছে যে 32 নম্বরের রাত্রেবেলাতে একটা লোক হঠাৎ করে আপনার দেয়াল বেয়ে উঠে একটা আইএস এর পতাকা লাগালো। আমি জানি না আপনার খেয়াল আছে কিনা। এই আইএস এর পতাকা লাগানো ব্যক্তিটাই হচ্ছে এনায়েতুর রহমান আতাউর রহমান বিক্রমপুরী। এই লোকটা হচ্ছে কমপ্লিটলি আপনার এই আইএস এর একটা সদস্য, একটা লিখিত যাকে বলা হচ্ছে গন্ডি। তারা হচ্ছে যেই গ্রুপটা গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ তারা ভারতকে দখল করবার যেই ক্যাম্পেইনটা যারা চালায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আতাউর রহমান বিক্রমপুরী। এই আতাউর রহমান বিক্রমপুরীরা যেই লিয়াজতে আছে এদের সাথে, সেটা হচ্ছে যে এই ঘটনাটাকে তারা একটা বড় পর্যায়ে নেবে। আমি জানি না আপনি জানেন কিনা, গতকালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য আপনার মিছিল হয়েছে। বুয়েটে এটা নিয়ে আলাপ হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন আপনার যে ইউনিভার্সিটি গুলো আছে, আপনি প্যাটার্নটা খেয়াল করবেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে গুচ্ছ 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 মিছিল হচ্ছে। এই মিছিলটা কারা করছে? মিছিল করছে হচ্ছে হিজবুত তাহরির, জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী একসাথে। হেফাজতে ইসলামের যে প্রতিনিধি আছে, আপনি যদি এনায়েতুর রহমান বিক্রমপুরীর প্রোফাইলে যান তাহলে দেখবেন যে এই হেফাজতে ইসলামের একটা নিন্দা জানিয়ে একটা বড় প্রতিবাদ লিপিটা দেওয়া হয়েছে। এই এনায়েতুর রহমান বিক্রমপুরীরা যেটা করছে, হেফাজতকেও এটার সাথে ইনক্লুড করেছে এই বলে যে একটি মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে একটি হিন্দু ছেলে। মাথায় রাখবেন যে ইমোশনটা কোন জায়গাতে নিয়ে খেলা করবার চেষ্টা করছে। বুয়েটের ছেলেপেলেরা নাকি রেডিট থেকে খুঁজে বের করেছে, একটা ছেলেকে শনাক্ত করেছে হিন্দু হিসেবে। আপনার এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়? আপনার কি মনে আছে যে যখন আকাম ভাই, আমি যদি ভুল না করে থাকি, আপনি মনে করতে পারেন যে যখন 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়, তখন
শৈবাল সাহা পার্থ নামে একটা ছেলেকে কি গ্রেফতার করা হয়েছিল? এটা কি 21শে আগস্টের গ্রেনেড হামলা নাকি 10টা অস্ত্র মামলা? দুটোর একটা ঘটনার মধ্যে 21শে আগস্টের গ্রেনেড হামলাতেই মনে হয় হবে শৈবাল সাহা পার্থকে এলিফ্যান্ট রোডের একটা সাইবার ক্যাফে থেকে গ্রেফতার করা হয়েছিল। বুঝতে পারছেন? ধর্মবিরোধী উস্কানি দেওয়ার ইয়ের জন্য। না, বলা হয়েছিল যে এই ঘটনার সাথে ও জড়িত আছে এলিফ্যান্ট রোডের একটা সাইবার ক্যাফে থেকে। তখন তার মানে হচ্ছে কি যে এটা একটা পুরনো টেকনিক। আপনাকে মাথায় রাখতে হবে যে একটি মেয়ের সাথে একটি প্রেমের সম্পর্ক ছিল এক ভদ্রলোকের, ইররেসপেক্টিভ অফ এনি ধর্ম, হোয়াট এভার, এগুলো নিয়ে আমি চিন্তিতও না আপনি আমার জায়গা থেকে। এই ব্যাপারটাকে আপনার তার প্যারেন্টস কে ডেকে এনে সেইটাকে হিন্দু হিসেবে, মানে পার্টিকুলারলি হিন্দু ছেলে অপহরণ করেছে, এই পুরো ব্যাপারটাকে, এই ইন্টারফেইথ ম্যারেজ বা প্রেমকে হঠাৎ করে সামনে নিয়ে আসার কারণ কি? প্রশাসন থেকে কোনো ধরনের মুভমেন্ট নাই, কোন রকমের বক্তব্য নাই। হঠাৎ করে আপনার ইউনিভার্সিটি গুলো থেকে গুচ্ছ ভাবে আপনার মিছিল বের হচ্ছে। আপনি কি এটা একটু মনে করতে পারেন যে যখন মিডফোর্ড হসপিটালের সামনে ওই যে পাথর সন্ত্রাস দিয়ে যে আপনার যুব দলের এক কর্মী একজনকে খুন করলো পাথর দিয়ে, যেটা সারা বাংলাদেশে আপনার আলোড়ন তৈরি হয়েছিল, আপনার কি তখন মনে আছে? হঠাৎ করে কয়েকটা ঘটনাও ঘটছিল। হঠাৎ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএনপি বিরোধী মিছিল বের হয়েছিল। আপনার কি এটা মনে আছে? হঠাৎ করে ছাত্র দল থেকে পদত্যাগের আপনার হিড়িক পড়ে গিয়েছিল। আমি আপনাকে বেসিক্যালি প্যাটার্ন গুলা বলার চেষ্টা করছি। জুলাই মাসে হঠাৎ করে ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা পদত্যাগ করা শুরু করলো, আপনার মনে আছে? এগুলো তো মনে না থাকে, মানে একদম সাম্প্রতিক ঘটনা এগুলা হচ্ছে একদম। এখন আমি আপনাকে এই যে এতগুলো ঘটনা বললাম, একটার সাথে একটাকে আমি আপনাকে লিঙ্ক করাই। জামাত ইনফিল্ট্রেটেড বলা হয় যে এরা বিভিন্ন দলে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন ভাবে মিশে গেছে। যখনই একটা ঘটনা ঘটানো হয়, ওই ঘটনার সময় তাদের ওই বড় যারা মিশে গেছে বিভিন্ন দলের, তাদের একটা অংশ মাথা চারা দিয়ে ওঠে এইটার গুরুত্বকে বোঝানোর জন্য। ধরা যাক রাসেল ভাই, আপনার একটা পলিটিক্যাল পার্টি আছে, হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন নিয়মিত বিরতি দিয়ে সবাই পদত্যাগ করছে। একটা পর্যায়ে আপনি বুঝতে পারলেন যে এরা আপনার পলিটিক্যাল পার্টিতে একটা সিন্ডিকেট হিসেবে এসেছে। তার মানে হচ্ছে 15 জন সেনা কর্মকর্তা হচ্ছে মেইন। এই কথাটা আমার বানানো কথা না, আমি তো আসলে নাম বলতে পারি না বা কোন সংস্থা তাও বলতে পারি না। এটা একটা দুঃখের ব্যাপার যে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের অনেক দেশপ্রেমী গোয়েন্দা কর্মকর্তা, সেনা কর্মকর্তারা, আমি নিশ্চিত এটা আমাদের অনেকের কাছে আসে যে তারা আমাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চায়। আমি নিশ্চিত আপনারা দুইজন ইনবক্সে এরকম অনেক তথ্য পেয়ে থাকেন, কারণ যারা এখন মানুষের সামনে এসে কথা বলছে তাদেরকে তারা ইনফরমেশন গুলো দেয়। সেই হিসেবে আমি ওরকম টিপস পেয়েছি। তো গত 1.5 দিন ধরে আমার কাছে যে টিপসটা আসছে সেটা আমাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এনায়েতুর রহমান বিক্রমপুরী এই লোকটা কিন্তু ভাই একটা ঝামেলা পাকাবে। আমাদের কাছে একটা গোয়েন্দা তথ্য আছে যে এই 15 জন সেনা কর্মকর্তাকে যখনই আদালতে ডাকা হবে, এটা করা হবে, ঘটনাটা ওই টাইমে ঘটতে থাকবে। টাইমিংটা কি মিলেছে? আতাউর রহমান বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী ঘটনা কি মিলেছে? ঘটনা কিন্তু আপনার মিলে গেছে। এখন আপনার জিনিসটা কি করতে চায়? গতকালকে আমি দেখলাম যে তারা ইসকনকে নিষিদ্ধ করবে। আচ্ছা, হঠাৎ করে আপনার ইসকনকে নিষিদ্ধ করবে কেন? একটা মানে বাংলাদেশের সুফিবাদী সংস্থাগুলোকে আপনি নিশ্চয়ই দেখেছেন, গ্রুপগুলোকে দেখেছেন, তারা খুবই নির্বিষ টাইপের, বা তারা আসলে সারাক্ষণ যেটা হয় সেটা হচ্ছে যে নবীর প্রেমে, রাসূলের প্রেমে তারা একেবারে ডুবে থাকে। এই ধরনের কিছু আপনি গ্রুপ কিন্তু দেখবেন, হ্যাঁ, যে ওনারা কারো সাথেও নাই, পাচেও নাই, আপনার মোরাকাবা, তারপরে এই ধরনের নবীর প্রেম, রাসূলের প্রেম এগুলো শেখায়। মুসলিম ধর্মের মধ্যেও কিন্তু এই সেক্ট অর্থাৎ সুফিস্ট সেক্ট আছে। ঠিক ইসকন কিন্তু হচ্ছে হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্মের মধ্যে এই সুফিস্ট ঘরানার, মানে ওই একই টাইপের আর কি। তারা হচ্ছে কৃষ্ণ প্রেমে তারা নিমজ্জিত থাকে।